মাঝখানে ইন্টারনেট গেলে অথবা ইলেকট্রিসিটি গেলেও আমার ইন্টারনেট যেতে পারে। তো সেটা আমরা সবাই জানি, হ্যাঁ? ডিসকানেকশন, ইন্টারাপশন হতে পারে। আচ্ছা, বক্স প্লট যেটা আমরা দেখি যে এইখানে তো আমাদের বইয়ে যে চ্যাপ্টার 6 এ দেওয়া রয়েছে সেটা গত ক্লাসে আলোচনা করেছি। মানে এটা না, আমরা নিজে একটা স্পেসিফিক এক্সাম্পল আলোচনা করেছিলাম। তো আমি চাইলে আজকেও করতে পারি একটু কুইকলি। তবে বক্স প্লট কি দেয়? আমাদের অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দেয়, Q1, Q2, Q3, মানে কোয়ার্টাইলস প্লাস শেপ সম্পর্কে আইডিয়া দেয়। ওকে? একটা জিনিস দেখো, বক্স প্লটের এই যে হিঞ্জ, লেফট সাইডে যে টেইল বা রাইট সাইডে যে টেইল, আমি এই টেইলের কথা বলছি। তো এই টেইল আসলে আমাদের আহ কিভাবে বের করি? যেমন স্মলেস্ট নাম্বার ডেটা পয়েন্টে সেটা লেফট টেল হয়ে শেষ পর্যন্ত হতে পারে, আর রাইট টেলে লার্জেস্ট নাম্বার হতে পারে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো 1.5 টাইমস IQR। এই Q1 থেকে মাইনাস করলে যত দূর যায়, Q3 থেকে 1.5 টাইমস IQR প্লাস করলে যত দূর যায়, টেলটা আমাদের ততটুকু নিয়ে যেতে হবে। দুটো উপায়ে বক্স প্লটের এই হিঞ্জটা আমরা ক্রিয়েট করতে পারি। তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে যেটা স্মলেস্ট নাম্বার আর লার্জেস্ট নাম্বারের ভিত্তিতে। ওকে? তো আমরা ছোট একটা আই থিঙ্ক এক্সাম্পলের ভিত্তিতে এটা কিভাবে হচ্ছে একটু দেখে নিই। আমার মনে হয় এখানে একটা জ্যামবোর্ড আছে। ক্যান ইউ সি দ্য জ্যামবোর্ড হিয়ার? জ্যামবোর্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। Yes, sir. অলরাইট, এখানে একটা এক্সাম্পল শো করছে, যে এক্সাম্পলটা আগে ইউজ করা হয়েছে আমার একটা ক্লাসের ক্ষেত্রে। তো আমি জাস্ট এটা যে কুইকলি বুঝিয়ে দিই। So let's see, look at here, this is our data, this is our data, right? um, okay, so this is our data. কালকে ডেটাগুলোকে আমরা জানি স্মলার থেকে লার্জার এভাবে সাজাতে হবে, অথবা আদার ওয়ে অ্যারাউন্ড। 2, 5, 6, 8, 13, 14, 14, এটা একটা ডেটা স্যাম্পল। এটা মনে করো কতজন? 7 জনের। মনে করো মিডের 20 মার্কসের মধ্যে 7 জনের মার্কস, এবং সেটা আমি এভাবে সাজিয়েছি। এখন কথা হলো, এই ডেটার জন্য বক্স প্লট তৈরি করতে হবে। এটা হলো কোশ্চেন। তাহলে বক্সে আমাদের থাকে, আমরা জানি Q1, Q2, Q3 এগুলো। তাহলে Q1 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু কত, Q3 এর ভ্যালু কত, এন্ড দেন IQR। IQR মানে হলো Q3 মাইনাস Q1। তো এটা জানতে হবে, রাইট? তো এই স্ট্যাটিস্টিক গুলো আমাদের জানতে হবে। তো কি করে বের করবো? ডেটার একদম মিডিলে থাকে Q2। আমি প্রথমে Q2টা ইজিলি বের করতে পারবো। খেয়াল করো, এই যে 8, নাম্বার 8, this one, this one in fact Q2। কেন? আমার লেফট সাইডে 3টে, রাইট সাইডে 3টে বাদ দিয়ে মাঝখানে হলো, অর্থাৎ ফোর্থ পজিশনে যায়। রিমেম্বার, n ইভেন অড নাম্বার হলে, অড নাম্বার হলে আমরা বলি n প্লাস 1 ডিভাইড বাই 2, এততম পজিশনে যে আছে সেটাই হলো Q2। তাহলে এততম পজিশন বলতে 7 প্লাস 1 ডিভাইড বাই 2, অর্থাৎ ফোর্থ পজিশনে নাম্বার 8। তাহলে এই নাম্বার 8ই হলো Q2। বোঝা গেছে? স্যার একটু আবার বলবেন? একদম মিডিল নাম্বার। মিডিল নাম্বার কে? 8, রাইট? একদম মিডিল মোস্ট নাম্বারটা হলো Q2, মিডিয়ান। আমরা জানি এটা, জানি না? ইয়েস স্যার। রাইট। তাহলে সেটাই বলেছি। এবং এই ফর্মুলাটা আমরা জানি, এটা আমাদের ফর্মুলা ইউজ করতে হবে যদি অনেক নাম্বার থাকে। ছোট নাম্বার হতো আমরা এমনি ভিজুয়ালাইজ করে বের করতে পারি। আর ফর্মুলাটা হলো যে n প্লাস 1 ডিভাইড বাই 2। তো n বলতে এখানে 7, কতগুলো নাম্বারের সংখ্যা। এই পজিশন, এই পজিশনে যে, তাহলে এই পজিশনে খেয়াল করো, n প্লাস 1 ডিভাইড বাই 2 মানে কত আসে? ফোর্থ পজিশন। ফোর্থ পজিশন কে আছে? 8। এটা হলো Q2। আচ্ছা, এবার বলো Q1 কি করে বের করবো?
কিউ ওয়ানটা কি? এই কিউ টু যেটা পেয়েছি আর যেটা শুরু, শুরু আর কিউ টুর মাঝামাঝি একটা আরেকটা নাম্বার, সেটাই তো কিউ ওয়ান, তাই না? এটা তো সবাই জানি। হুম, রেসপন্ড করতে হবে। ইয়েস স্যার। ইয়েস রাইট। স্যার। তাহলে কিউ টু আর একদম মিনিমাম এই নাম্বারগুলোর মাঝখানে একটা নাম্বার, সেটা হলো কিউ ওয়ান। একইভাবে কিউ টুর সাথে একদম ম্যাক্সিমাম যে নাম্বার, সেই নাম্বারের মাঝখানে যেটা, সেটা হলো কিউ থ্রি। আচ্ছা, প্রথমে আসলে কিউ ওয়ান বের করবো তাহলে কিভাবে। আসলে কিউ ওয়ানটা কি? কিউ টু আর একদম মিনিমামের মধ্যে একটা মিডিয়ান, মানে মাঝামাঝি, এইভাবে চিন্তা করবো। তাহলে আমার কটা নাম্বার হলো? এখন মনে করো তোমার একটা নতুন নাম্বার সেট আছে, যেটা কি 2, 5, 6 আর 8, এই চারটা নাম্বার। এই চারটা নাম্বারের মধ্যে তুমি মিডিয়ান বের করবা। চারটা নাম্বারের মিডিয়ান কি করে বের করি? মাঝখানে দুটো নাম্বারের অ্যাভারেজ, তাই না? তাহলে 5 আর 6 এর অ্যাভারেজ কত আসবে? 5.5। 5.1. রাইট, 5.5, and that 5.5 is Q1. Similarly, Q3 would be simply the average between the middle between 13 and 14, তাই না? খেয়াল করো, কিউ থ্রি যখন বের করবো তখন এই যে কিউ টু সহ লার্জেস্ট নাম্বারের মাঝামাঝি, তার মানে 8, 13, 14, 14 এর মাঝামাঝি। এর মাঝামাঝি বলতে মাঝখানে দুটো নাম্বার 13 and 14 স্যার এর এখানে যদি অ্যাভারেজ। মাঝখানে দুটো বেশি থাকতো তাহলে স্যার ওগুলো সবগুলো হতো স্যার এভারেজটা। বেশি থাকবে কেন রে বাবা? তুমি তো, হ্যাঁ, যখন যেই সিচুয়েশন থাকবে সেই সিচুয়েশন অনুযায়ী করবা মিডল। এখানে যেমন চারটা, তখন পাঁচটা যদি থাকতো তখন তো ইজিলি মাঝখানেটা বের করতে পারতা। বুঝো নাই? মনে করো 8, 13, 14, 14 আর একটা 15 নাম্বার আছে বা 16 নাম্বার, তো এর মাঝামাঝি কে? 14। ক্লিয়ার? তখন 14 হতো। বুঝা গেছে কি বলছি? জি স্যার। তাহলে এখানে কিউ থ্রি হলো সিম্পলি, তাহলে এই মাঝখানে দুটো নাম্বারের অ্যাভারেজ, যেই কোয়ান্টিটি যেটা আসুক না কেন, তুমি ওইভাবে চিন্তা করো যে আমার চারটা নাম্বার আছে, তার মধ্যে মিডিল কে? মিডিল সেকেন্ড আর থার্ডও না, সেকেন্ড আর থার্ড আবার মাঝখানে সেকেন্ড আর থার্ডের অ্যাভারেজ নিলে পাবো, সেটা হলো কি 13.5। ওকে, তাহলে আমার কিউ ওয়ান হলো, কিউ টু হলো, কিউ থ্রি হলো। আই কিউ আর আমরা বের করলাম, এই যে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, এটা ফর্মুলা। ইন্টার কোয়ার্টার রেঞ্জ আই কিউ আর কত আসলো? 13.5 minus 5.5, so you get 8, right? That's the IQR. So we have all instruments to create a box plot. Clear? এখন নাও একটা বক্স প্লট ক্রিয়েট করবো, এই যে মাঝখানে যে বক্স প্লট দেখছো। তো তার আগে আমরা, ওটা ক্রিয়েট করার আগে আমরা এখানে একটা স্কেলিং করে নেব। এখানে একটা ইউ শেপ গ্রাফ দেখতে পারতেছো, সরি বেল শেপ, এটা এই মুহূর্তে বাদ দাও। We don't want to discuss this, so we don't have that, right? I can omit this, I think better. তাহলে আমরা প্রথমে বক্স প্লট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে নিচে আমরা একটা স্কেল দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস স্যার। রাইট। নিচে স্কেলটা যেটা দিয়েছি, এখন স্কেলটা কেমন ভাবে দিব? এমন ভাবে দেব যে আমাদের যে স্ট্যাটিস্টিক গুলো আছে সেগুলোই তো প্লট করতে হবে। ব্যাপারটা এরকম। তার মানে এই যে তাহলে 8 কোথায়, স্কেলিংটা কোথায়? 8 যদি এখানে হয়, আমি লেটস সে 8 এখানে ধরলাম। রিমেম্বার কিউ টু পেয়েছি 8, সেজন্য 8 এখানে দিয়েছি। এন্ড দেন 9 কি হবে, 10 কি হবে, এভাবে জাস্ট স্কেলিংটা করে নেব। এবার আসো, 8 এর সরাসরি জায়গায় তো আমার কি থাকবে? বক্স প্লটের মিডিয়ান লাইনটা। এন্ড দেন প্রথমে আমি এরকম করে দুটো লাইন দিতে পারি, রাইট? এরকম লাইন, এন্ড দেন মিডিয়ান বরাবর স্প্লিট। এবার আসো লেফটে কিউ ওয়ান পর্যন্ত, কিউ ওয়ান এর ভ্যালু পেয়েছি 5.5, তাহলে এইটা যদি 8 হয়, 7, 6, 5, তাহলে 5.5, 5.5 বলতে এই জায়গায়। তাহলে এই বরাবর আমি আরেকটা বক্সটাকে ক্লোজ করে দিলাম। আর ডান দিকে তাহলে বক্সটা ক্লোজ কোথায় হবে? সেটা হলো কিউ থ্রি পজিশন। কিউ থ্রি কত পেয়েছি? 13.5।
তাহলে 13 যদি এটা হয় 13.5 position is this, so we just block here. Okay, so we get a box. এবার আসো যেটা বলছি যে এই যে হিঞ্জ লেফট সাইডে কতটুকু যাবে, রাইট সাইডে কতটুকু যাবে, মিডিল থেকে নিয়ে, সেটা দুটো উপায় আছে, একটা আগে বলেছি। একটা হলো এই যে Q1 এর সাথে 1.5 গুণ IQR মাইনাস করা, তার মানে এই যে Q1 এর সাথে 1.5 গুণ IQR মাইনাস করা, করে যেটা পাবো এই যে ফর্মুলা দেখো, Q1 হলো 8 মাইনাস 1.5 গুণ IQR, বলতে IQR হলো 8, তাহলে 1.5 গুণ মানে 12 বাদ দাও, সো ইউ গেট -4। তাহলে এই যে এটা -4 পর্যন্ত যাবে, স্কেলটা যত দূর এভাবে গিয়ে 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 আমাদের -4 হয়, তার মানে -4, এটা একটা ওয়ে এই যে পর্যন্ত। একইভাবে Q3 থেকে ওই যে 1.5 গুণ IQR প্লাস করতে হবে, 1.5 গুণ IQR প্লাস করলে আমাদের +25.5 হয়, এই যে এখানে আছে 25.5, তো এই পর্যন্ত যাবে। এটা এখানে আরো বেশি দূরে যেতে যদি স্ক্রিনে নাই জায়গা সেজন্য দেইনি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে একটু আগে আমি বললাম, সেটা হলো মিনিমাম আর ম্যাক্সিমাম দেওয়া। এই ডেটা পয়েন্টের মিনিমাম হলো দেখো 2 আর ম্যাক্সিমাম হলো 12, তাহলে 2 বলতে এই যে মিনিমাম 2 নাম্বার, এই 2 এর এখানে গিয়ে আমার হিঞ্জটা শেষ হয়ে যাবে, জাস্ট এখান থেকে শুরু করে 2 পর্যন্ত, দেন ইউ জাস্ট মেক এ হিঞ্জ লাইক দিস। তোমাদের বইয়ে এভাবে টেইলটা দেওয়া নাই, যেটা দিয়েছি আমি একটু আগে। আর রাইট সাইডে একইভাবে হাইয়েস্ট বলতে 14, মনে করো 14 এখানে, এটাও একটা বক্স প্লট, বোঝা গেছে? সো নাও উই গেট এ বক্স প্লট। আমার কথা শুনতে পাচ্ছ? আই থিংক সো। Yes, sir. Like, so we get a box plot. Now, second, এই বক্স প্লট থেকে আমরা কি পেতে পারি? আমরা Q1 Q2 Q3 কি মিনিমাম কত ম্যাক্সিমাম কত এটা জানতে পারলাম। Another thing, যে ডেটাটা ডিস্ট্রিবিউশনটা কেমন। রিমেম্বার 8 হলো সেন্টারকে আমরা তো কি বলি, মিনিমাম সেন্টার হতে পারে, মিডিয়ান, মোড, মনে আছে আমরা আগে পড়েছি। অলরাইট, তো এখানে যদি মিডিয়ান বের করছি, মিডিয়ান ইজ দ্য সেন্টার। এখন এই সেন্টার থেকে অন্যান্য ডেটা পয়েন্ট গুলো কে কত দূরে আছে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমরা বলি যে ডেটা ডিস্ট্রিবিউশনটা কেমন। ওকে, তা খেয়াল করো তো, এটা যদি 8 হয়, লুক এট দ্য ডেটা, 8 হলো সেন্টার, তাহলে 8 থেকে এই যে ডান দিকে ডেটাগুলো 13 14, দেখো 13 14 14 14, এগুলো 13 14 একসাথে, কিন্তু 8 থেকে এগুলো দূরত্ব কিন্তু অনেক দূরে। আর লেফট সাইডে ডেটাগুলো যদি দেখো, 8 থেকে 6 5, এই 6 5 এর দূরত্ব কিন্তু কাছাকাছি, 2 একটু দূরে, কিন্তু এগুলো কাছাকাছি, রাইট, কম্পারেটিভলি। তার মানে কি, অর্থাৎ সেন্টারের আশেপাশে কোন ডেটাগুলো রয়েছে, লেফট সাইডের ডেটাগুলো কম্পেয়ার টু রাইট সাইডের ডেটাগুলো বেশি কাছাকাছি রয়েছে। আচ্ছা, এখন এই ব্যাপারটা কিভাবে আমরা অবজার্ভ করব বক্স প্লটে? সিম্পল, খেয়াল করো, এই যে Q2 লাইন বা মিডিয়ান লাইনের ডান দিকে বক্সটা দেখো অনেক লেন্দি কম্পেয়ার টু দ্য লেফট সাইডের বক্স, তাই না? তার মানে কি, এইটাই ওইটা নির্দেশ করে যে কোন দিকে ডেটাগুলো সেন্টার থেকে বা মিডিয়ান থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশি। তাহলে এখানে কি দেখছি, ডান দিকে, Right side. এক্সিলেন্ট, রাইট সাইডে। এখন যখন রাইট সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে রিমেম্বার আমরা বক্স প্লটের সময় কিন্তু আমরা একটা হিস্টোগ্রাম আলোচনা করছিলাম। আমি যদি একটা হিস্টোগ্রাম আঁকি, ডু ইউ এগ্রি লাইক দিস, যে আমরা একটা হিস্টোগ্রাম, যেটা আমি একটু আঁকলাম, খেয়াল করো এখানে, সিম্পলি a histogram like this, let's say। এই হিস্টোগ্রামে যদি খেয়াল করো তাহলে কি দেখো, মোস্ট অফ দ্য নাম্বার আর হিপিং হিয়ার, রাইট, ক্লোজেস্ট, আর ডান দিকে নাম্বারগুলো একটু দূরে দূরে আছে। হিস্টোগ্রাম কিভাবে হয় মনে আছে, এই নাম্বারগুলোর হাইট, এই যে হাইট, অর্থাৎ এই নাম্বারগুলো, তার মানে কি এই যে মিডিয়ানের সাথে বামে দিকে নাম্বারগুলো একটু বেশি ডেন্সলি আছে। তো এখন এই যদি এই গ্রাফটা যদি আমি দেখি, এই গ্রাফটা রাইট সাইডে টেইল বলতে আমরা বলি লেজের মতো না, এটাকে বলি রাইট স্কিউড,
এটা কিন্তু বেল শেপ না, বেল শেপ হলে দুই দিকেই সমান হতো, এটা হলো অ্যাসিমেট্রিক্যাল গ্রাফ, বেল শেপ হলো সিমেট্রিক্যাল। এটাকে যদি আমরা মিডল বরাবর কাট করি তাহলে লেফট সাইডে একরকম স্পেস পাবো, ডান সাইডে একরকম স্পেস পাবো, 50-50 না। তো এই জিনিসটাই কিন্তু ধরা পড়ছে বক্স প্লট থেকে, খেয়াল করো। এই যে রাইট সাইডে বড় বক্স মানে হলো রাইট স্কিউড, আমরা এটাকে বলি রাইট স্কিউড। এখন ঘটনাটা যদি উল্টো দিকে ঘটতো, মানে লেফট সাইডে হতো, মানে রাইট সাইডের তুলনায় লেফট সাইডের বক্সটা বড় হতো, তাহলে ওটাকে লেফট স্কিউড বলতাম। লেফট স্কিউড বলতাম। আসলে আসলে গ্রাফটা আসলে তো কিছু না, গ্রাফ তো এসছে ডেটা থেকে। তার মানে আমার ডেটা সেটটা কি ব্যালেন্স ডেটা যদি হয় তাহলে আমরা পাবো বেল শেপড। যদি ইমব্যালেন্স ডেটা হয়, ইমব্যালেন্স বলতে সেন্টার থেকে কোন দিকে ঝুঁকি আছে বেশি, কোন দিকে ডেটা পয়েন্ট গুলোর দূরত্ব বেশি, সেটা আমাদের ক্লিয়ারলি ধরা পড়বে বক্স প্লটে, এবং সেই অনুযায়ী আমরা নাম দেবো। যদি ডান দিকে বেশি বেশি দূরে থাকে তাহলে রাইট স্কিউড হবে, যদি লেফট সাইডে বেশি বেশি দূরে থাকে ডান সাইডের তুলনায় তাহলে লেফট স্কিউড হবে। দ্যাটস সিম্পল, রাইট? আচ্ছা, এই হলো বক্স প্লট এবং তার কাহিনী। এবার আসো, এই বক্স প্লট শেষ আমাদের, বক্স প্লট শেষ। শেষে বক্স প্লটের শেষে আরেকটা স্ট্যাটিস্টিক বাদ আছে। আমরা লাস্ট ক্লাস কিন্তু কিভাবে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো দেখেছি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা কি? এর পরের পেজে যদি যাই, ইউ ক্যান সি হিয়ার যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, there is a formula here, right? CV, curriculum vitae মতো CV, but that's not the curriculum vitae. Coefficient of variation, S divided by X bar. S কি? Sample standard deviation, আর X bar হলো sample mean। তার মানে external sample standard deviation কে আমি যদি sample mean দিয়ে ভাগ দেই তাহলে CV পাবো, যে কোয়ান্টিটি পাবো এটার নাম হলো CV, রাইট? এখন এই CV আসলে কি জিনিস দিচ্ছে? ডিফারেন্ট, আমি বুঝতে পারতেছি যে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে মিন দিয়ে ভাগ, তাহলে এটা কি? এটা কোয়ান্টিটি, এটা এক্সপ্লেইন করবো কিভাবে? যেমন মিন কি এটা তো সবাই জানি, গড়। মিডিয়ান কি এটাও জানি, ভেরিয়েন্স কি এটাও তো এক্সপ্লেইন করতে পেরেছি। সিভিটা কি? আসলে সিভিটা কেন ইউজ করা হয় ওইটা ব্যাখ্যা করলে সিভির ব্যাপারটা বুঝবে। তবে একটা জিনিস বলি, সিভিতে উপরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে হচ্ছে মিন। কোনো কিছু যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি তখন তার তো একটা ইউনিট থাকবে, মিনের ক্ষেত্রে একটা ইউনিট থাকবে। ইউনিট মানে একক, ওই সংখ্যাগুলোর একক। আচ্ছা, নিজের এক্সাম্পলে দেখো, তাহলে ওই এই উপরের ইউনিট নিচের ইউনিট কিন্তু কেটে যাবে, তখন ইউনিট লেস হয়ে যাবে, অর্থাৎ সিভি হলো ইউনিট লেস। এই কথাটা কেন বলছি একটু পরে বুঝবে। সাধারণত এই সিভিটা ইউজ করা হয় কম্পারিজনের ক্ষেত্রে, সাইজ বা প্রাইস কম্পারিজনের ক্ষেত্রে, বা মেজারমেন্ট কম্পারিজনের ক্ষেত্রে। ব্যাপারটা কি? এক্সাম্পল 42 তে এখানে মেনশন করা আছে, খেয়াল করো, আমি জাস্ট কুইকলি বলছি। এখানে যে এক্সাম্পল সেটা বলছে যে লেসে আফ্রিকায় মেল এলিফ্যান্ট, মনে করো যারা এগুলো নিয়ে কাজ করে, এনিমেল, তো আফ্রিকান মেল এলিফ্যান্টের ওয়েট কতটুকু ভেরি করে, তারতম্য। মেল এলিফ্যান্ট শুধু বলছে, তাহলে মেল এলিফ্যান্টের উপর জরিপ চালিয়ে তারা দেখেছে, তাদের ওয়েট নিয়েছে এলিফ্যান্ট গুলো, তাতে পেয়েছে গড়ে তাদের ওয়েট আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া গেছে। একইভাবে মনে করো আরেক দল গবেষক, তারা ওখানকার মাউস অর্থাৎ র্যাট, ইঁদুর, তাদের ওয়েটের তারতম্য কেমন হয় সেটার জন্য তারা অনেকগুলো ইঁদুর নিয়ে গড়ে ওজন পেয়েছে 30 গ্রাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছে 1.67 গ্রাম। তাহলে এলিফ্যান্টের ক্ষেত্রে গড় ওয়েট পেয়েছে 4550 কেজি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 150 কেজি। খেয়াল করো, তাহলে এলিফ্যান্টের ওয়েটটা তো কেজিতে, কারণ এলিফ্যান্ট তো বিগ সাইজ, আর র্যাট বা মাইস এগুলো হলো গ্রামে। গ্রামে। দুটোর ইউনিট কিন্তু ডিফারেন্ট।
এখন আমরা যেটা জানতে চাই সেটা হলো এলিফেন্ট গুলো তাদের ওয়েটের তারতম্য কেমন হয়, আর ইঁদুরের ক্ষেত্রে তাদের ওয়েটের তারতম্য কেমন হয়। এখন এই তারতম্য কোথায় বেশি, ইঁদুরের ক্ষেত্রে বেশি নাকি এলিফেন্টের ক্ষেত্রে বেশি? এখানে কিন্তু আমরা ইঁদুরের ওয়েটের সাথে এলিফেন্টের ওয়েটে কম্পেয়ার করছি না, কিন্তু তারতম্যটা অর্থাৎ ভেরিয়েন্স কোথায় বেশি। এখানে ভেরিয়েন্স কোথায় বেশি তুমি যদি ইঁদুরের ক্ষেত্রে করো তাহলে ওটা তো কেজিতে আছে, আবার এখানে আছে গ্রামে, সেই জন্য ভেরিয়েন্স বের করে ভেরিয়েন্স কম্পেয়ার করতে পারবো না, রাদার সিভি। খেয়াল করো এই এলিফেন্টের সিভি বের করা হয়েছে, স্ট্যাটিস্টিক তাও আছে, বের করে পাওয়া গেছে 0.033, যেটা মাইসের ক্ষেত্রে পাওয়া গেছে 0.056। দেখো সিভি কার বেশি, মাইসের ক্ষেত্রে 0.056 গ্রেটার দেন 0.033। তার মানে কি, অর্থাৎ ইঁদুরের ওয়েটের তারতম্যটা বেশি অ্যাজ কম্পেয়ার টু এলিফেন্টের যে ওয়েটের তারতম্য। ক্লিয়ার? তাহলে এখন দুটো অ্যানিমেলের ওয়েটের তারতম্য কোথায় কার বেশি সেটা কিন্তু ধরা পড়লো। এখন তার মানে কি, কেউ যদি তুমি মেল এলিফেন্টের কথা বলা হচ্ছে, তো মেল এলিফেন্টের সাইজের সাথে তো ওয়েটের একটা ব্যাপার। তারপরে মেল এলিফেন্টের অ্যাভারেজে ধরো তাদের কনসিস্টেন্সি আছে হাইট এবং ওয়েটের মধ্যে, কিন্তু ইঁদুরের ক্ষেত্রে সেটা একটু কম। ওয়েল, এই এই প্রাইসের ক্ষেত্রে হতে পারে, যেমন ধরো বাংলাদেশের ধরো গত এক বছরে রাইস রাইস না বলি, যে আমি বাস্তবিক কথা বলি, ধরো পেঁয়াজে পার কেজিতে কত পড়েছে, ওঠানামা কতটুকু পড়েছে গত এক বছর, এবং ভারতেও কি পেঁয়াজের দর এরকম ওঠানামা কেমন করেছে, তাদের হলো রুপিতে, আমাদের হলো টাকা। তাহলে এটা যদি বুঝতে চায় একজন ইকোনমিক্সে যারা কাজ করে, তারা তো মার্কেটিং যারা কাজ করে, তাদের এটা জানতে ইচ্ছাতে পারে গবেষণার জন্য, তখন তাকে সিভি বের করতে হবে। ভারতের পেঁয়াজের ক্ষেত্রে এক বছরের, আর বাংলাদেশের পেঁয়াজের ক্ষেত্রে এক বছর, এক বছর মানে 365 ডেজ, 365 ডেটা স্যাম্পল আছে, ওখান থেকে মিন নাও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাও, বাংলাদেশের ক্ষেত্রে তাও নাও, দুটো সিভি বের করো, যার সিভি বেশি, তখন আমরা বলতে পারবো যে আসলে ভারতের চেয়ে বাংলাদেশে বেশি ওঠানামা করেছে, যদি বাংলাদেশের সিভি বেশি থাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? আর এই প্রাইস বেশি ওঠানামা করা মানে হলো ওই দেশের অর্থনীতিতে কি অস্থিরতা, এটা তো সবাই বুঝি আমরা, তাই না? জি স্যার। রাইট। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আহ ওখানে তো সবকিছু কিনে খেতে হতো, এখানেও তো তাই, কেউ তো এখানে অনেক এগ্রিকালচার প্রোডাক্ট করে, ফার্ম করে, সেখান থেকে নিয়ে আসে, কিন্তু ওখানে তো সুযোগ সেটা নাই আমাদের। তো ওই বড় বড় সুপার মার্কেট থাকতো, সেখানে গিয়ে সবকিছু কেনা হতো, ইউনিভার্সিটি পাশে বড় বড় টেস্কো, বিগ সুপার মার্কেট। তো ধরো সেখানে গিয়ে মিল্ক যখন কিনতাম, 3 লিটার 5 লিটার মিল্ক একসাথে, আরো বেশি বড় বড় গেল, এগুলো পাস্তুরাইজড মিল্ক। তো সেখানে ধরো আমি 2 বছর আগে যে রেটে মিল্ক কিনতাম, 2 বছর পরে একই রেট, কোনোদিন ওঠানামা করে না, মানে গেলেই ফিক্সড, আমি জানি। এবং মিল্কের প্রাইস ওখানে মনে করো বাংলাদেশের মিল্ক তার চেয়ে কম, এত। তো তো দেখো, তো ওদের প্রাইসের ওঠানামাটা আমি কিন্তু রিয়েলাইজ করিনি কখনো, কিন্তু বাংলাদেশে খেয়াল করো, প্রোডাক্টের জিনিস হয়তো আজকে এমন, 1 মাস পরে একেবারে অনেক বেশি। তাহলে যেই দেশে সবচেয়ে বেশি প্রাইসের ওঠানামা করেছে, মার্কেট ইকোনমি, ইনফ্লেশন বেশি হয়, নানান অস্থিরতা বাড়ে, রাইট? অস্থিরতা বাড়ার সাথে পোভার্টি রিলেটেড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, তো ডেইলি প্রোডাক্ট যেগুলো, সেগুলো এত বেশি ওঠানামা করার কথা নয় থিওরিটিক্যালি, হ্যাঁ। যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম শুধু মিল্কের কথা, নট অনলি মিল্ক, আদার প্রোডাক্টস অ্যাজ ওয়েল ইন ইংল্যান্ড। তুমি মাছের দাম বলো, মাছটা একটু বাজারে একটু ডিফারেন্ট, বাট মাংসের কথা যদি বলো একই রকম, খুব বেশি তেল ইত্যাদিতে যা আছে একেবারে ফ্র্যাকশন হয়তো ওঠানামা করে, খুব কম। ওয়েল, আচ্ছা, আমাদের চ্যাপ্টার 6 শেষ। চ্যাপ্টার 6 এর ওই যে এক্সারসাইজ আছে, যা দেখো চ্যাপ্টার 6 এর এক্সারসাইজ গুলো
নিজেরা দেখে নিবা এই যে এক্সারসাইজ। রিমেম্বার আমি একটু কোর্স আউটলাইনটা দেখে দিই তোমাদের। কোর্স আউটলাইনে এই যে চ্যাপ্টার 6.21, 6.23, 6.31 বলা হয়েছে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে এক্সারসাইজ থেকে। হ্যাঁ, আর আমাদের চ্যাপ্টার 6 শেষ হলে, মনে আছে তো, আমরা চলে যাব চ্যাপ্টার 1-এ, একদম শুরুতে। তোমাদের আমি এটা দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, প্রবাবিলিটি থিওরি 4 লেকচার্স। সো এখানে আমরা, আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। রাইট, প্রবাবিলিটি শুরু করবো আজকে। হ্যাঁ, চ্যাপ্টার 1। আচ্ছা, তো এই চ্যাপ্টার 1 এর স্লাইডটা আমি শেয়ার করে নিই, যেহেতু বই আসলে থেকে পড়াচ্ছি আমি। স্লাইডটা তোমাদের এই যে ম্যাথ 140 গুগল ইয়েতে আমি এখনো আপলোড করি না, হয়তো আজকে করে দেবো একটু পরে। তো আমরা চ্যাপ্টার 6, আমার কাছে স্লাইডটা আছে। দিস ইজ দ্য স্লাইড বেসিক্যালি, রাইট? প্রবাবিলিটি। সো লেট আস স্টার্ট দিস প্রবাবিলিটি স্লাইড। আর আমরা তো ব্রেক নেবো না, বারবার বলছি মাঝখানে যে কোনো ইন্টারাপশন হলে আমরা ওইটা কভার করব ইন্টারনেট কানেকশনের জন্য, ব্রেক যদি পাই অটোমেটিক। আচ্ছা, লেট আস স্টার্ট। প্রবাবিলিটি, আমরা বলি এটাকে অনেক সময় পসিবিলিটি বা চান্স বা লাইকলিহুড, ইভেন নানান নাম। তো এই নামগুলোর মধ্যে আমরা চান্স জানি, পসিবিলিটিও জানি। পসিবিলিটি আবার একটু ডিফারেন্ট প্রবাবিলিটি। প্রবাবিলিটিও অনেক সময় বলি, তাই না? সম্ভাবনা বাংলায় বলি। চান্স যখন বলো তখন সম্ভাবনাটা চান্সের সাথে যায় না, চান্স বলে সুযোগ বলি আমরা। তো সুযোগ সম্ভাবনা যেটাই বলো না কেন। এখন এই প্রবাবিলিটিকে এক্সপ্লেইন করবো কিভাবে? প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর বড় পার্ট। আমরা শুরুতে কিন্তু ডেফিনিশন করেছি স্ট্যাটিস্টিক্স অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি? একটা র্যান্ডম প্রসেস বা ফেনোমেনা বা প্রসেস, এই প্রসেস যে র্যান্ডম আউটকাম দেয়। এই কিভাবে র্যান্ডম আউটকাম গুলো আসছে, এর পিছনে কারণ কি, ম্যাথমেটিক্যাল কারণটা বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা বলছি সেটাকে প্রবাবিলিটি বলছি। যে কয়েন টস করলে হেড টেল পাবো, কোন মেকানিজমে হেড আর টেল আসছে, হেড পাওয়ার চান্স কত, টেল, এটা একটা এক্সপ্লেন করতে পারি একটা থিওরির মাধ্যমে, এটাই প্রবাবিলিটি। তাই কিন্তু বাস্তবে আগেও আমি বলেছি, তাই না? যেমন ধরো তোমাদের পাশ করে আহ, এখনই 1 বছরের মধ্যে জব পাবে। এই তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, মনে করো 30 স্টুডেন্ট, প্রত্যেকেই 1 বছরের মধ্যে জব পাবে, তার চান্স কত? এটা বের করা যেতে পারে। এখন যদি এরকম হয় ট্র্যাডিশনটা, তোমাদের পাস কোড নর্সার থেকে পাস করে বের হলে 1 বছরের মধ্যে সবাই চাকরি পেয়ে যায় একেবারে, তাহলে প্রবাবিলিটি কত? 1, রাইট? 100%। যদি এরকম হয় যে 30 জনের কেউ কেউ পায়, কেউ কেউ পায় না, বাস্তবে দেখা যাচ্ছে এরকম, তার মানে কি 30 জনের সবাই 1 বছরের মধ্যে চাকরি পাবে, তার প্রবাবিলিটি কিন্তু 100% না, কম। এখন কম কত? তার মানে আনসার্টেনিটি আছে। এটা কি 90%, 70%, 60%, 30%? ক্লিয়ার? আমরা এই প্রবাবিলিটিটাই আসলে জানতে চাবো এই কোর্সে, কিভাবে। প্রবাবিলিটি দুই ধরনের, ক্লাসিক্যাল, জিওমেট্রিক্যাল। ক্লাসিক্যাল কাকে বলে, জিওমেট্রিক্যাল কাকে বলে, এটা পরে ব্যাখ্যা করবো। কিন্তু তার আগে এই প্রবাবিলিটিকে ইন জেনারেল বুঝতে হলে আমাদের কিছু নোটেশন জানতে হবে, ডেফিনিশন। খেয়াল করো, আমরা লার্নিং এর ক্ষেত্রে, এই যে পড়াশোনার ক্ষেত্রে, যে কোর্সে তুমি পড়ো না কেন, প্রত্যেকটা কোর্সে দেখবা যে গ্রাজুয়ালি বিল্ডিং ব্লক করা হয়। যে তুমি আগে যা শিখছো সেটা পরে লাগছে, পরে যেটা শিখলে সেটা তার পরের কাজে লাগছে, এন্ড সো অন, রাইট? লুক এট ইউর ফার্স্ট সেমিস্টার এন্ড দেন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এই সবগুলো কোর্স কিন্তু ওইভাবে সেট করা হয়েছে। ফার্স্ট সেমিস্টার কোর্সগুলো লাস্ট সেমিস্টারে যে কখনো পড়ানো যাবে না, বিকজ অফ দ্যাট রিজন। যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কোনো কিছু জানবার জন্য আমাদের আগে কিছু শিখতে হয়। তো এখানেও প্রবাবিলিটিকে ভালোভাবে বুঝতে জন্য কিছু ডেফিনিশন প্রথমে আমাদেরকে জানতে হবে, অ্যান্ড দেন বেসড অন দোজ ডেফিনিশন আমরা প্রবাবিলিটিকে আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে বুঝবো। ক্লিয়ার? সব কোর্সের ক্ষেত্রে তাই। আচ্ছা, এখানে প্রথম যে কনসেপ্টটা আমরা জানবো সেটা হলো স্যাম্পল স্পেস।
স্ক্রিনে দেখছো এস সংখ্যাকে আমরা বলি হোয়াট ইজ দিস স্যাম্পল স্পেস। স্যাম্পল কি পপুলেশন কি এটা জানি, ওটার সাথে এখানে মিলাবো না ডিরেক্টলি, বাট কিছু স্লাইটলি মিল থাকতে পারে। স্যাম্পল স্পেস means it is a set of all possible outcomes that can occur in a random phenomena or process. একটা র্যান্ডম ফিনোমেনা বা প্রসেস আগে আলোচনা করেছি শুরুর ক্লাসে, সেগুলো যে আউটকাম গুলো দেয় পসিবল আউটকাম, সবগুলো আউটকাম একত্রে একটা সেট আকারে আমি যদি লিখি এটাই হলো স্যাম্পল স্পেস। সো স্যাম্পল স্পেস ইজ নাথিং বাট এ সেট অফ অল পসিবল আউটকামস ফ্রম এ র্যান্ডম প্রসেস। আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes. Right. Yes, sir. And just try to look at the examples I'm giving you in related to this sample space. Look at the very simple and attractive example. Coin tossing. Coin tossing example. In cricket, we see normally this kind of example, right? A coin has two outcomes, head, tail. সবাই আমরা জানি, right? So if you throw a coin, then you can get either head or tail. তাহলে হেড আর টেল এই দুটো যদি আমরা একটা সেট হিসেবে লিখি, সেট কিভাবে লিখি আমরা জানি, অলজেব্রা পড়েছি, ম্যাথমেটিক্সে কিছুটা আইডিয়া আছে আগে থেকে, right? তো এই যে কিভাবে লিখবো, তখন কয়েন টসিং ক্ষেত্রে এস ইজ দ্য স্যাম্পল স্পেস, এস হলো নোটেশন, এস বোঝায় দি স্যাম্পল স্পেস ইকুয়ালস টু, এটা কয়েন টসিং এক্সাম্পল হতে পারে, আরো অন্যান্য এক্সাম্পল হতে পারে, কিন্তু সবসময় এস ইউজ করবো। এস ইকুয়ালস টু, আমরা এই যে এখানে খেয়াল করি ইন জেনারেল, মনে করো এন সংখ্যক আউটকাম আছে, তাহলে ও ওয়ান ও টু এভাবে দিয়েছে, এটা জেনারেল নোটেশন। কিন্তু কয়েনের ক্ষেত্রে আমরা ও ওয়ান হলো এইচ আর ও টু হলো টেইল, অর্থাৎ এইচ কমা টেইল, আর তো আউটকাম নেই, দুটো আউটকাম। সেই জন্য কয়েন টসিং এর স্যাম্পল স্পেসটা আমরা ভাবে লিখতে পারি। আমি এই এক্সাম্পল আরেকটু পরে আসবো ফিরে, আগে আমি এই কতগুলো কনসেপ্ট আছে সেগুলো তো বলে নেই, দেন আই গো টু দ্য Jamboard to explain with example, right? All these concepts. An elementary event, ও কাকে বোঝায়, ওই যে খেয়াল করো স্যাম্পল স্পেসে আমরা ওই যে প্রত্যেকটা আউটকামকে ও বলছি, তো এলিমেন্টারি ইভেন্ট কাকে বলে? আসলে প্রত্যেকটা আউটকামকে আমরা এলিমেন্টারি ইভেন্ট বলি স্ট্যাটিস্টিক্স এর এই প্রবাবিলিটিতে। ওকে, এলিমেন্টারি ইভেন্ট মানে হলো প্রত্যেকটা আউটকাম, স্যাম্পল স্পেস যতগুলো আউটকাম তাহলে ততগুলো এলিমেন্টারি ইভেন্ট, সিম্পল হিসাব। আচ্ছা, এলিমেন্টারি ইভেন্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নেক্সট কনসেপ্ট, র্যান্ডম ইভেন্ট। র্যান্ডম ইভেন্ট এটা এ হতে পারে, ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, সাধারণত ক্যাপিটাল লেটার অ্যালফাবেটিক লেটার গুলো ইংলিশ দিয়ে বোঝানো হয় ইভেন্ট। র্যান্ডম ইভেন্ট অথবা সিম্পলি আমরা অনেক সময় ইভেন্ট বলি। তাহলে সিম্পলি ইভেন্ট বলতে কিন্তু এলিমেন্টারি ইভেন্ট না, আবার বারবার বলছি র্যান্ডম ইভেন্ট। এন্ড হোয়াট ইজ র্যান্ডম ইভেন্ট? র্যান্ডম ইভেন্ট হলো subset of the sample space. Subset of the sample space means, remember first definition which is concept sample space, সবগুলো আউটকামের সেট। এই সবগুলো আউটকামের যে সেট, এই সেট থেকে কিছু যদি সাবসেট আমি পাই, এই সাবসেট গুলোকে আমি র্যান্ডম ইভেন্টস বলছি। ওকে, তাহলে ডেফিনিশন ক্লিয়ার। তাহলে র্যান্ডম ইভেন্ট হলো সাবসেট অফ স্যাম্পল স্পেস, আর এলিমেন্টারি ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকাম, সেটাও কিন্তু সাবসেট বাট ভেরি স্মল। আচ্ছা, লাস্ট, তারপরে আমি এক্সাম্পলে যাব। আর একটা কনসেপ্ট হলো র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল বুঝবার আগে আমরা যদি ইয়ে বুঝি, লাইক
ভেরিয়েবল। আমি তোমাদের জিজ্ঞেস করতে পারি আগে, আমার এক্স্যাক্টলি মনে নেই। ভেরিয়েবল আমরা কি বুঝি বলো, ভেরিয়েবল কাকে বলি? কেউ শেয়ার করতে পারো? ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল? হোয়াট ডু ইউ মিন বাই ভেরিয়েবল? আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার আপনি কি বলো তো একজন, ভেরিয়েবল কি? বাবা, যেটার কোনো ফিক্সড ভ্যালু থাকবে না, যেটা কোনো ফিক্সড ভ্যালু থাকবে না, মানে যেটা ভেরি করে, যদি অন্যভাবে বলি, তাই না? জি রাইট, স্যার, কোনো কনস্ট্যান্ট থাকবে না, কোনো ফিক্স রাইট। প্যাটার্ন ফিক্সড কনস্ট্যান্ট থাকবে না। ফিক্স থাকবে না বা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না। ভেরি গুড। এটা আগে আলোচনা করতে পারি, হয়তো বলেছি। যেমন আমাদের হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান না, এটা আমাদের সোশ্যাল, ডেমোগ্রাফি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কিন্তু আমি ভেরিয়েবল আছে। রিমেম্বার, সাবজেক্টস। একজন স্টুডেন্টের ডিসিপ্লিন কি হতে পারে? কেউ সিভিলে পড়ছে, কেউ ট্রিপলি, কেউ সিএসসি, কেউ বিবিএ, কেউ পাবলিক হেলথ, ব্লা ব্লা, রাইট? এটা ভেরিয়েবল। সিজিপিএ, সবার সিজিপিএ সমান তোমাদের? ভেরিয়েবল। জেন্ডার, ভেরিয়েবল। স্কিন কালার, ভেরিয়েবল। তারপরে কালার চয়েস, ভেরিয়েবল। তারপরে এজ, ভেরিয়েবল। সবাই কি 18 ইয়ার্স? আর সবাই 18 ইয়ার্স হলে কি সবাই কি 18 ইয়ার্স? এক্স্যাক্টলি 18 ইয়ার্স। মান্থস, ডেজ ডিফারেন্ট, মিনিটস, সেকেন্ডস, হোয়াট এভার। ক্লিয়ার? তাহলে হাইট, ওয়েট, এরকম অনেক কিছু হয়। প্রাইস হতে পারে, অ্যাজ আই সেড বিফোর, কোন একটা প্রোডাক্টের প্রাইস, দ্যাটস এ ভেরিয়েবল, নট ফিক্সড। ওয়েল, if you go to a shop, you ask the price of a shirt, then it was fixed price. That is not variable. But in বাংলাদেশের ক্ষেত্রে হয়, বাইরেও আমরা দেখেছি আসলে। দেখো ফিক্সড প্রাইস লেখা, তারপরে কিন্তু তুমি দর কষাকষি করতে পারো, তাই না? প্রাইস ইজ নট ফিক্সড। আমাদের দেশে সম্ভব, বাইরেও দেখেছি। যে একটু আগে কথা বললাম ইংল্যান্ডে, তো সেখানে তো বাঙালিরা আছে, সেখানে তো ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে। তো এই সাবকন্টিনেন্ট যখন আমরা বলি সাবকন্টিনেন্ট, তার মানে কোন দেশের কথা বলি বলো তো? স্যার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। মূলত এই সাবকন্টিনেন্টে কিন্তু নেপালও আছে, সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা আছে, কিন্তু তাদের কথা বলা হয় না। মেইনলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। কেন? এই এদের কালচারটা একই রকম। কিছুটা নেপালেও আছে, শ্রীলঙ্কা থাকতে পারে, বাট তো এই যে ইংল্যান্ডেও তাদের তো, ওরা বিজনেস করে, তাদের দোকান আছে, ওরকম লাগে ফিক্সড প্রাইস। মোস্ট অফ দ্য দোকানে তাই, কিন্তু অনেক দোকান আছে যেখানে আবার নেগোশিয়েবল, নেগোশিয়েট করা যায়। যেমন ওই যে ঢাকা শহরে যে চিত্র দেখো, তো এটা হলো আমাদের কালচার থেকে এসছে, রাইট? বাট ইন ট্রু সেন্স অন্য জায়গাগুলোতে, যেগুলো কোনো একটা মার্কেটে যাচ্ছ, ব্র্যান্ডের সব ইয়ে দোকান, সেগুলো ফিক্স, নট এ সিঙ্গেল। তাদের অফার থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু ফিক্সড। তাহলে কি বলছি, র্যান্ডম ভেরিয়েবল ইজ হোয়াট? তাহলে ভেরিয়েবল প্রথমে আমি জানলাম সামথিং দ্যাট মে ভেরি, নট ফিক্সড, রাইট? এখন র্যান্ডম ভেরিয়েবল মানে কি? এই প্রবাবিলিটি আর র্যান্ডম ভেরিয়েবল ডেফিনেশন একটু ডিফারেন্ট। যখন র্যান্ডম কথাটা আসছে, আসলে আমি একটু বলে নিই, তারপরে এই ডেফিনেশনটাতে যাব। র্যান্ডম ভেরিয়েবল মানে হলো যখন একটা ভেরিয়েবল আমরা জানি, তো সেটা হতে পারে র্যান্ডম। কখন হতে পারে? ওই ভেরিয়েবলের যে 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 ভ্যালু হতে পারে। মনে করো একটা শার্টের প্রাইস কি কি হতে পারে, 0 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট ধরলাম 1 লাখ। তো একটা শার্ট এই প্রাইসে যে কোনো ভ্যালু নিতে পারে। তাহলে একটা শার্টের প্রাইস 10,000 টাকা হবে, তার চান্স কত? 1,000 টাকা হবে তার চান্স, 500 টাকা হবে তার চান্স কত হবে, 50,000 টাকা হতে পারে তার চান্স কত? যদি এই প্রবাবিলিটি বা চান্সটা অ্যাসাইন করা থাকে বা আমরা বুঝতে পারি, তখনই শার্টের প্রাইসকে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল। এটা হলো স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটিতে
র্যান্ডম ভেরিয়েবলকে আমরা এইভাবে ট্রিট করি। অর্থাৎ any variable could be a random variable if the probabilities are assigned against their possible values. Yeah? যেমন মনে করো কয়েন টস করলে তুমি আউটকাম গুলো ভেরিয়েবল কিন্তু হেড পাও টেল পেতে পারো। দেখো হেড পাওয়ার চান্স কিন্তু একটা অ্যাসাইন করা আছে হাফ, টেল পাওয়ার চান্স হাফ। তাহলে এই যে তুমি হেড পাইলা টেল পাইলা, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল। তবে প্রবাবিলিটিতে র্যান্ডম ভেরিয়েবলটা বলা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা আউটকামের একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে। এই যে ইট ইজ এ ফাংশন that transforms random outcome into numbers that we can actually work with the mathematics. আমি যখন ভেরিয়েবল বলবো তখন ভেরিয়েবলের অনেক ক্যালকুলেশন আমার করতে হবে, পরবর্তীতে দেখবে যে তার মিন বের করতে পারছি, ভেরিয়েন্স এন্ড সো অন। এখন সেটা যদি নিউমেরিক্যাল কোনো কিছু না হয় তাহলে কি মিন বের করা যাবে? তাহলে কি ভেরিয়েন্স বের করা যাবে? সেই জন্য বলা হচ্ছে এটা র্যান্ডম ভেরিয়েবল। আসলে মানে হলো একটা ফাংশন যখন র্যান্ডম আউটকামকে নাম্বারে রূপান্তর করে। এখন আউটকাম গুলো যদি নাম্বার থাকে অটোমেটিক, তাহলে নাম্বার রূপান্তর করার দরকার নেই। যদি না যদি থাকে তাহলে যদি নাম্বারে নেওয়া যায় তখন এই আউটকামের নাম্বার গুলোকে আমরা বলছি ভেরিয়েবল। আউটকামের নিউমেরিক্যাল যে এক্সপ্রেশন সেটা হলো ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পলে যাব। এই যে যত কিছু শিখলাম সে সবগুলো এক্সাম্পল এখন আমি, আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? Yes, sir. আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমি ড্যাশবোর্ড বলছি, হোয়াইট বোর্ড, সেখানে আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। লুক এট হিয়ার, এখানে একটা এক্সাম্পল আগে থেকে করা রয়েছে। যেমন মনে করো একটা সিঙ্গেল কয়েন টসিং। সিঙ্গেল কয়েন টসিং এর ক্ষেত্রে আমরা কি পাই খেয়াল করো। এই যে সিঙ্গেল কয়েন, একদিকে হেড আছে আর একদিকে টেল আছে, রাইট? তো হেড আর টেল টস করলে, আমরা একটা কয়েন টস করলে আমরা পেতে পারি হেড অথবা টেল। তাহলে হেড কমা টেল, এটাই আমার স্যাম্পল স্পেস, রিমেম্বার এস। তাহলে সিঙ্গেল কয়েন টসিং এর ক্ষেত্রে আমরা এরকম স্যাম্পল স্পেস লিখতে পারি। এখন প্রশ্ন হলো, যদি আমার দুটো কয়েন টস করা হতে পারে, জাস্ট দুটো কয়েন, মনে করো তোমার কাছে দুটো কয়েন আছে, তাহলে একটা কয়েনের হেড আছে টেল আছে আর একটা হেড টেল। তো দুটো কয়েন একসাথে টস করলাম, দুটো কয়েনে হেড আসতে পারে, আবার একটা হেড একটা টেল, একটা টেল টেল, এটা হতে পারে, রাইট? আসলে সেটা আমরা সহজভাবে এই যে খেয়াল করো এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি জাস্ট। তাহলে মনে করো ফার্স্ট কয়েন, that is the first coin, right? Coin number 1. And this is the second coin, coin number 2. The first coin head tail, second coin ও head আর tail। এটা টেবিলে, তাহলে ফার্স্ট কয়েনে হেড আসতে পারে, সেকেন্ড কয়েনে হেড আসতে পারে, তার মানে এই যে এইচ এইচ। ফার্স্ট কয়েনে হেড, সেকেন্ড কয়েনে টেল আসতে পারে, তার মানে এইচ টি। ফার্স্ট কয়েনে টেল আর সেকেন্ড কয়েনে হেড, তার মানে টেল হেড। একইভাবে টেল টেল, রাইট? এখন আমি যদি বলি তাহলে এই দুটো কয়েন টস করলে, এই যে টু কয়েন টসিং এর স্যাম্পল স্পেস কি হবে? টু কয়েন টসিং স্যাম্পল স্পেস কি বলো? লেখা আছে কিন্তু, এই যে চারটা। দেখো হেড হেড, এটা কিন্তু একটা এখন আউটকাম, সেকেন্ড আউটকাম এইচ টি, এই যে এটা জাস্ট এগুলোই আমরা লিখছি একটা সেট আকারে। সেট লিখতে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে হেড টেল, টেল হেড আর টেল টেল, এটা হলো আমার স্যাম্পল স্পেস। কারো কোনো সন্দেহ আছে এটাতে? এনি জি না কোশ্চেন? স্যার। Yes, sir. আচ্ছা, এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে নাও ইউ হ্যাভ 1 মিনিট, যে আমরা তো দুটো কয়েন টস করার ক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে we have now 3 coins and you are tossing 3 coins together at the same time.
ঠিক আছে, তখন আমরা কি পাবো বলো তো? স্যাম্পল স্পেস যদি তোমাদেরকে লিখতে বলি কিভাবে পাবে আমাকে বলো। 3 কয়েন টসিং, 6টা পাবো, 888 6টা পাবো শিওর? 9টা পাবো তো, 9টা। স্যার ঠিক 9টা করে পাবো বলো। স্যার, রাইট। এই নিজের স্যার, বুদ্ধিটাকে খাটাও। এই 8টা কে বলেছো? স্যার আমি পূর্ণি। পূর্ণি, পূর্ণি, পূর্ণি নাকি বললা? হ্যাঁ, স্যার তোমার নাম, তোমার নামটা বলো। স্যার পরমা পূর্ণি। Parama Purni is so smart. Look, so you have to be smart. How come you get 10? How come you get 6? Look, two coin giving you how many outcomes? 4. এখন তুমি যদি তোমরা তো ইঞ্জিনিয়ারিং এ পড়ো, রাইট? ইঞ্জিনিয়ারিং নলেজ তো কাজে লাগাতে হবে। ইঞ্জিনিয়ারিং ইজ রিয়েলি ইন্টারেস্টিং ওয়ার্ক অ্যান্ড ফ্যান্টাস্টিক ওয়ার্ক, রাইট? তো এখন আমরা কিভাবে এই 4টা হলো দুটো কয়েন থেকে পেয়েছি, আরেকটা কয়েন অ্যাড করব শুধু। ক্যান আই হ্যাভ এ টেবিল হিয়ার, জাস্ট লুক এট মি। তাহলে দুটো কয়েনের লেফট সাইডে আমি যদি দেই, তাহলে এটা হবে হেড হেড, এটা একটা রেজাল্ট, হেড টেল একটা রেজাল্ট। আমার লেখাগুলো একদম স্পষ্ট নাও থাকতে পারে, টেল হেড একটা রেজাল্ট, আর এটা হলো টেল টেল। এটা হলো দুটো কয়েনের রেজাল্ট। আর উই হ্যাভ অ্যানাদার কয়েন হিয়ার, আর এটা আমরা পেতে পারি হেড আর টেল। Am I right? Now have a table like that, like before. What do you have? Are you getting? আমার এক্সাম্পলটা লিখছি এখানে, বুঝতে পারতেছো? জি স্যার। তো খেয়াল করো, এই প্রথম দুটো কয়েন 1 আর 2, তার রেজাল্ট গুলো আমি দিয়েছি 4টা। আর এটা হলো থার্ড নাম্বার কয়েন। তাহলে প্রথম দুটো কয়েনে হেড হেড আসতে পারে, থার্ড নাম্বারের কয়েনে হেড আসতে পারে। তাহলে কি হবে? হেড হেড আর হেড, এটা একটা আউটকাম। প্রথম দুটো কয়েনে হেড হেড আসতে পারে, থার্ড কয়েনে টেল আসতে পারে। তাহলে কি হবে? হেড হেড, বলো, টেল। এক্সেলেন্ট। তাহলে এখানে কি হবে পরেরটা ক্ষেত্র? হেড টেল, প্রথম দুটো Head. কয়েনে হেড টেল আর হেড। ভেরি গুড। একইভাবে হেড টেল আর টেল, টেল। রাইট? এখন তো সবাই পারবে, হোপফুলি ধরতে পেরেছো আমি কি লিখছি। হ্যাঁ, টেল হেড হেড, টেল হেড টেল। ওকে, আর লাস্টটা খেয়াল করো, টেল টেল হেড, টেল টেল, এটা কি? তিনটাই টেল। Am I right? ওকে, Yes sir. রাইট। তাহলে স্যাম্পল স্পেস কি বলো? স্যাম্পল স্পেস আমি আলাদা করে লিখলাম না। স্যাম্পল স্পেসকে আমি যদি বোঝাতে চাই, তাহলে এই যে how many outcomes you get here? Yeah, just count. How many outcomes? টোটাল 8 স্যার, 8টা স্যাম্পল 8 স্পেস। sir. 8. This is how 8, and this is how 8. পূর্ণিমা যেটা বলেছে একদম exactly right. So uh পূর্ণা I think. So look, তাহলে এই যে দেখো 8টা আউটকাম পেলাম। হেড, এটা একটা আউটকাম, হেড হেড, এটা না, তিনটা মিলে কিন্তু একটা আউটকাম জয়েন্টলি। এখন আমি যদি তোমাদেরকে বলি ইনস্টেড অফ 3 কয়েন টসিং, লেটস সে 4 কয়েন টসিং, তাহলে কি হবে? কি বলতে হবে? হাউ মেনি আউটকামস ইউ কুড গেট? 4টা। রিমেম্বার, স্যার 16টা হবে স্যার। এখানে রাইট, এখানে 4টা আর এখানে 4টা, সো গেট 14, সরি 16। 5টা কয়েন যদি টস করি, 5টা, স্যার 32টা হবে স্যার। এখন ধরতে পারতেছো, রাইট? রাইট স্যার। ইটস ভেরি সিম্পল। ওয়েল, আমি কয়েন টসিং এর ক্ষেত্রে এসেছি। Now, if I go to the another example, dice throwing. Remember here, dice বলতে আমরা কি বুঝি? এর বাংলা কি আমি জানি না, সম্ভবত পাশা, I don't know. So
এই ডাইস থ্রোয়িং এ আমরা let's say this is a dice, we know কি নাম্বার 1 2 3 4 5 6 তাই না, ছটা সাইড। একটা সিঙ্গেল ওয়ান ডাইস যদি থ্রো করো, ডাইস টস না, আমরা বলি থ্রো, ওয়ান ডাইস থ্রোইং করলে আমরা স্যাম্পল স্পেস কি লিখবো? 1 স্যার 1 6 পর্যন্ত। right, 5 and 6. So these are the outcomes, and set of all those possible outcomes, all possible, remember এর বাইরে কিন্তু আউটকাম আসবে না, is called sample space. Right, if I tell you again like two coin tossing, এক্ষেত্রে two dice throwing, দুটো ডাইস যদি থ্রো করি তাহলে আমরা কতগুলো স্যাম্পল স্পেস পাবো? এখন দুটো ডাইস থ্রোইং এর ক্ষেত্রে তাহলে এখানে একটা ডাইস আছে আমরা জানি, রাইট, অর্থাৎ রোতে একটা ডাইস দিয়েছি, খেয়াল করো। তো এখানে একটা ডাইস আর কলামে একটা ডাইস, তাহলে আমরা কটা আউটকাম পাবো বলো তো? 36 স্যার। 36 পাবো। 36 as you can see, এবং দেখো তাহলে এটা যদি ফার্স্ট ডাইস হয়, এটা যদি সেকেন্ড ডাইস হয়, মানে ডাইসকে চেনার জন্য, তাহলে ফার্স্ট ডাইসে 1 হতে পারে, সেকেন্ড ডাইসে 1, তারপরে 1 1 মিলে একটা আউটকাম হতে পারে, 1 2 1 2 মিলে আরেকটা আউটকাম। দেখো 1 2 কিন্তু জয়েন্টলি একটা পেয়ারই একটা আউটকাম। You have to realize how the outcomes are being generated and written and expressed. Okay, 1 3 1 4 এভাবে 1 6 এভাবে আমাদের আসতে পারে অনেকগুলো। শেষে একবারে আমরা যেতে পারি at the end the last outcome would be what? 6 6. কার কোনো সন্দেহ আছে? No sir. No. So how many outcomes we have in total? 36. তখন এই 36 টাই আমি যদি এইভাবে s equals to এই যে 1 1 দিয়ে একটা আউটকাম, সেকেন্ড আউটকাম সন লিখি, that is the sample space. আর তোমাদেরকে যদি বলা হয় দুটো ডাইস থ্রো করলে স্যাম্পল স্পেস লিখো, maybe this kind of table is enough. You don't have to write down separately, right? But you have to mention what is the sample space, right? Sample space মানে হলো সবগুলো আউটকামের একটা সেট, কালেকশন। আমাদের যখন তোমাদের মতো পড়াশোনা করেছে তারও আগে, স্কুল লেভেলে অনেক আগে কথা, তখন এখনো অনেকে করো, টিকিট কালেক্ট করো, রাইট? টিকিট কালেকশনস, ডাক টিকিট। এখন এটা রেশনটা নাই। কেন নাই? আগে দেখতে যে অ্যালবামে যেমন ছবি থাকতো, অ্যালবামে কিন্তু টিকিট কালেকশন করা হতো, বিভিন্ন দেশের টিকিট। কে কে মনে করতে পারো আইডিয়াটা যেটা বলছি? কারো কাছে শুনেছো টিকিট কালেকশনস, ডাক টিকিট? হ্যাঁ, জি স্যার। যে স্ট্যাম্পে যে রাইট, লেটারে স্ট্যাম্প জি কালেকশন স্ট্যাম্প। যেটা বলছি। তো স্ট্যাম্প কালেকশনস হলো all sort of collections of the stamp। তো সেটাই, বা টিকিট আমি যেটা বলি, তো সেটাই হচ্ছে যে স্যাম্পল স্পেস, ফর এক্সাম্পল। এখন সব ধরনের কালেকশন স্ট্যাম্প হতে তা নাও থাকতে পারে, তো দ্যাট কাইন্ড অফ থিং কে আমরা বলতে পারি স্যাম্পল স্পেস। এখানে দুটো ডাইস বলা হলো, ক্যান এনিবডি কন্ট্রিবিউট যে তিনটা ডাইস যদি থ্রো করা হয় তাহলে আমরা কতগুলো আউটকাম পেতে পারি? তিনটা ডাইসের ক্ষেত্রে how many outcomes? বলো। স্যার 216টা। यस স্যার 216টা স্যার, 216। রাইট, তার মানে 36 টাইমস 6, তাই না? জি স্যার। আর যদি চারটা ডাইস বলতো তাহলে 36 টাইমস 36, ক্লিয়ার? রাইট, 1296 হতো তখন। হ্যাঁ 1296 হতো, যেটা হতো 1296 হতো ব্যাপার। ওয়েল, সো এখন আমি যদি ইয়েতে আসি,
ওটা কিভাবে হচ্ছে, ওটা ব্যাখ্যা করা যায় ইজিলি। দুটো ডাইস থ্রো করলে এই এতগুলো আউটকাম হবে, দেখো 6 স্কোয়ার, তিনটা ডাইস করলে 6 কিউব, চারটা ডাইস করলে 6 টু দি পাওয়ার 4। ব্যাপারটা এরকম, কিন্তু খেয়াল করো, এটা ডাইসের ক্ষেত্রে হলো। কয়েনের ক্ষেত্রে এর আগে যে এক্সাম্পল ছিল, আমি যদি তখন হবে 2 টু দি পাওয়ার দুটো 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার রাইট 3। একটা কয়েন টস করি তাহলে কতগুলো পাবো, 2 টু দি পাওয়ার 1, মানে স্যাম্পল স্পেস আউটকাম কতগুলো। দুটো কয়েন যদি টস করি তাহলে প্রত্যেকটা কয়েনে দুটো আউটকাম, এই হলো 2, আর দুটো কয়েন টস করা মানে উপরে হলো 2, এই 2 কয়েন টস, তাহলে কটা পাবো, 4টা। আর কয়েন যদি তিনটা কয়েন যদি টস করি, এই যে 3, হাউ মেনি কয়েন, 3, তাহলে 8, চারটা কয়েন টস করলে 4, পাঁচটা কয়েন 5 পাওয়ার, রাইট? সো দিস আর যেগুলো দেখছো সেগুলো হলো স্যাম্পল স্পেস, হাউ মেনি আউটকামস কুড বি ইন এ স্যাম্পল স্পেস, এভাবে বের করা যায়। বোঝা গেছে তাহলে কিছুটা? ইয়েস এটা স্যার। অন্য ইস্যু, হ্যাঁ, রাইট। এখন কথা আসো, যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হলো এই স্যাম্পল স্পেস আমাদের থাকলো, আমরা একটু আগে অনেক ডেফিনিশন করেছি, মনে আছে? স্যাম্পল স্পেস, এলিমেন্টারি ইভেন্ট, র্যান্ডম ইভেন্ট এন্ড সো অন। তো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করবো। এই দেখো র্যান্ডম ইভেন্ট যেটা করেছি, এটাকে এক্স বলেছি, জেনারেলি র্যান্ডম ভেরিয়েবল এক্স, এক্স বলতে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি, অথবা ওয়াই। আর অন্যান্য যেগুলো এ বি সি ডি, এগুলো হলো আউটকাম বোঝাতে, সরি, ইভেন্ট বোঝাতে। তো এখানে আমরা এই প্রবাবিলিটি যেটা শিখলাম, কয়েকটা কনসেপ্ট জানলাম। এই প্রবাবিলিটি, যখন প্রবাবিলিটি বলি, প্রবাবিলিটি কার প্রবাবিলিটি? আসলে প্রবাবিলিটি আমরা বের করতে চাই র্যান্ডম ভেরিয়েবলের অথবা ইভেন্টের, মূলত সেই জন্য ইভেন্ট আর র্যান্ডম ভেরিয়েবলটা জানতে হয়েছে আমাদেরকে। এখন এই প্র্যাকটিক্যালি আমরা যেটা শিখলাম এখানে, এখানে কিভাবে বের করবো? মনে করো 2 ডাইস থ্রোয়িং এ এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম এখানে, এই এক্সাম্পলে 2 ডাইস থ্রোয়িং এর ক্ষেত্রে এক্সাম্পলে মনে করো এই যে এক্সাম্পল যেটা দেখছি, এই এক্সাম্পলে 36 আউটকাম আছে, এটা আমরা জানি। এখন মনে করো আমি একটা, প্রত্যেকটা আউটকাম, রিমেম্বার এই যে প্রত্যেকটা আউটকাম কিন্তু হলো এলিমেন্টারি ইভেন্ট। সংজ্ঞা অনুযায়ী এলিমেন্টারি ইভেন্ট মানে হলো প্রত্যেকটা আউটকাম একটা এলিমেন্টারি ইভেন্ট, এগুলো প্রত্যেকটা এলিমেন্টারি ইভেন্ট, 36 এলিমেন্টারি ইভেন্ট। কিন্তু এমনি ইভেন্ট বলতে কিভাবে বুঝবো? লেটস সে এ ইজ অ্যান ইভেন্ট, এ। এখন ইভেন্টের সংজ্ঞাটা আমরা নিজের কাছে, আমি কোনটাকে ইভেন্ট বলবো? রিমেম্বার ইভেন্ট মানে কি? এটা সাবসেট অফ সাবস্যাম্পল, অর্থাৎ এই 36, সরি, সাবসেট অফ স্যাম্পল স্পেস, এই 36 নিয়ে যে স্যাম্পল স্পেস, এটা একটা সাবসেট। তাহলে আমি এমন একটা ইভেন্ট নিজেরা তৈরি করবো যাতে এইখান থেকে কিছু সাবসেট বের হয়ে আসে, বা একটা সাবসেট বের আসে। যেমন মনে করো আমি যদি বলি জোড় নাম্বার, জোড় নাম্বার যেগুলো নিয়ে আউটকাম হয়েছে সেগুলো আউটকাম একটা ইভেন্ট তৈরি করবে, তার নাম হলো এ, এই যে এ। তাহলে জোড় নাম্বার মানে কি? জোড়া জোড়া নাম্বার যেটা, রাইট? তাহলে কি কি, 1 1, আর কি আসতে পারে, 2 2, এই আমার কথা শুনতে পাচ্ছ? রাইট স্যার, শুনতে পাচ্ছি। Right. Yes, sir. 3 3, 4 4, 5 5, আর 6 6। 6 6 6। তাহলে এই 6টা আউটকাম নিয়ে একটা সাবসেট হলো, নিশ্চয়ই 36 এর মধ্যে 6টা, এটা একটা সাবসেটই। এইটাই তখন একটা ইভেন্ট, এটাই আমরা নাম দিয়েছি এ। তুমি এটা বলতে পারতা বি অর সি, হোয়াটএভার। ক্লিয়ার? তাহলে ইভেন্ট কি? আর একটা ইভেন্ট আমি বলতে পারি এখানে, মনে করো একটা ইভেন্ট আমি যদি এখানে লিখি, আই ডোন্ট হ্যাভ স্পেস, মেবি হিয়ার, রাইট? এখন আচ্ছা, আরেকটা ইভেন্ট লেখার আগে আমি যদি বলি এ কে, এটা বলেছি, হোয়াট ইজ দ্য চান্স অফ এ, এ পাওয়ার চান্স কত, অর্থাৎ এই ইভেন্টটা পাওয়ার চান্স কত, মানে হলো এই আউটকাম গুলো আসার চান্স কত, এই ইভেন্টের আন্ডারে যেগুলো আছে, যে 6টা আছে।
কত চান্স তাদের পাওয়ার বলো তো? আমরা যখন চান্স বের করব তখন কি করব, যে এইখানে কতগুলো আউটকাম আছে টোটাল পসিবল আউটকামের মধ্যে, তাই না? তো সেটা আসলে কি? 6 divided by 36. এক্সিলেন্ট। এর আন্ডারে আছে 6 আর টোটাল ছিল 36, এটা স্যাম্পল স্পেসে। তাহলে 6 ডিভাইড বাই 36, এটা আমরা যদি শর্ট করে লিখি তাহলে কত হবে? 1/6। দ্যাট ইজ দ্য চান্স। কার চান্স? এই এ পাওয়ার চান্স। আমি একটু আগে বলেছি আমরা আসলে প্রবাবিলিটি জানতে চাই ইভেন্টের অথবা র্যান্ডম ভেরিয়েবল। এই যে এখানে যেমন এ একটা ইভেন্ট, এর প্রবাবিলিটি কত? আচ্ছা, আমরা এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা টয় এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাস্তবে কিন্তু একটু ডিফারেন্ট বাস্তব প্রবলেমগুলো। তো একটু আগে যেমন আমি বললাম যে আমি বি বলতে পারি, সি বলতে পারি। মনে করো আমি যদি সি একটা ইভেন্ট বলি, এরকম দুটো ডাইস থ্রো করলে যে আউটকাম গুলো পাবো বা স্যাম্পল স্পেস কি হবে, সেখান থেকে শুধুমাত্র সেই নাম্বারগুলো যেগুলো ইভেন নাম্বার, বোথ নাম্বারস, ইভেন নাম্বারস, বোথ আর ইভেন নাম্বারস। তাহলে কি হতে পারে বলতো? 2 2, আর কি হতে পারে? 2 4, এটা একটা, আর কি 2 6, হুম, তারপর বলো, বলতে থাকো। 4 6 4 2 4 2, তাই না? আচ্ছা, 2 4 আর 4 2 কিন্তু আলাদা জিনিস। 4 2, আর কি হতে পারে? 4 4 হতে পারে। 4 4 হতে পারে। ভেরি গুড। তারপরে 4 6 4 6 রাইট, 4 6 না দেখে বোঝা যায়, কিন্তু না দেখে আমি বলতে পারি। হ্যাঁ, তারপর 4 কি 8 হতে পারে? না স্যার, এখানে তো না, স্যার রাইট। 8 নেই। 6 2 হতে পারে। 6 4 হতে পারে। হ্যাঁ, 6 4 হতে পারে। 6 4, 6 4, আর একটা হতে পারে 6 6। 6 আচ্ছা, আমি এখানে অন্যগুলো ডিলিট করছি না, এটা হতে পারে। তাহলে কতগুলো আসলো দেখো তো? 1 2 3 4 5 6 স্যার 7 9টা স্যার। 8 9। তাহলে আমাকে বলো, এটা যদি 9টা হয় তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে? প্রবাবিলিটি অফ সি, 9/36। রাইট। প্রবাবিলিটি অফ সি হবে, আমি যদি বের করি প্রবাবিলিটি অফ সি, টোটাল আমরা জানি 36, যেহেতু দুটো পয়েন্ট আছে এই ক্ষেত্রে 36, তার মধ্যে আমার এখানে আছে 9, তার মানে কি এটা 1/4, রাইট? 1/4। Right, that's the answer. 1/4 is the answer. তাহলে এই সি পাওয়ার আমরা প্রবাবিলিটি বের করলাম যে 1/4, that's C. Clear? So this is how we can get the probability for any event. তারপর প্রথমে আমরা দেখলাম যে আমরা ইভেন্টটা কিভাবে করেছি, and then we probability কিভাবে বের করলাম। Okay, so another example, interesting example, যেমন ডাইসের ক্ষেত্রে দিয়েছি, এর আগে আমরা বললাম coin tossing, হ্যাঁ? Another example, playing cards. Playing cards. সবাই জানো নিশ্চয়ই playing cards, right? Playing cards, তাই না? Yes sir. প্লেইং কার্ড নিশ্চয়ই জানো। অনেক সময় মেয়েরা জানে না। আমাদের এরকম একটা ডেকে কতগুলো কার্ড থাকে? হাউ মেনি কার্ড ইন টোটাল? The total 52. 52 cards we have. 52 কার্ড, এই যে 52 কার্ড, বাট 4 ডিফারেন্ট কালার্স। এই যে 4 ডিফারেন্ট কালার্স, তার প্রত্যেকটা কালারে 13 কার্ড থাকে। তো 13 times 4, you get total 52 cards. Yeah. তাহলে এখন আমাদের
আমি এটা প্লেইং কার্ডের ক্ষেত্রে স্যাম্পল স্পেস কি হতে পারে? রিমেম্বার স্যাম্পল স্পেস মানে কি? তুমি 52টা কার্ড থেকে যদি র্যান্ডমলি কার্ড চুজ করো তাহলে কয় রকম ভিন্ন ভিন্ন কার্ড পেতে পারো? 52টা ভিন্ন ভিন্ন কার্ড পেতে পারো। কার্ডের নাম্বার যদিও 1 থেকে 13, কিন্তু কালার ডিফারেন্ট হওয়ার কারণে কার্ডও ডিফারেন্ট। আমরা এইভাবে ট্রিট করি, তাই না? তার মানে কি, আমি যদি কার্ড প্লেইং কার্ডের ক্ষেত্রে স্যাম্পল স্পেস বলি তাহলে এই যে 1 2 3 4 5 এভাবে আপ টু 52। So that's the key sample space প্লেইং কার্ডের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে প্লেইং কার্ডের ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটা আমরা পেলাম, দিস ইজ দ্য স্যাম্পল স্পেস প্লেইং কার্ডের ক্ষেত্রে। কার কোনো সন্দেহ আছে? দিস ইজ স্যাম্পল স্পেস এস, রাইট। এখন মনে করি এখন এই প্লেইং কার্ডের ক্ষেত্রে স্যাম্পল স্পেস থেকে আমি নিজের মতো করে আমি ইভেন্ট ক্রিয়েট করতে পারি। যে কোনো কার্ড নিয়েই তো ওই সাব আউটকাম সাবসেট অফ দিস স্যাম্পল স্পেস। মনে করো এ ইজ এন ইভেন্ট, সেগুলো শুধু কার্ডগুলো এসএস গুলো নিয়ে। এসএস মানে কি বলো? আমরা বাংলায় কি বলি? হ্যাঁ, এস এস কতগুলো এস পাওয়া যায় কার্ডে? হ্যাঁ, এস মানে কি? টিক্কা নাকি টিক্কা বলে? স্যার 4টা। রাইট, টিক্কা, রাইট। নাইস। তাহলে টেক্কা হলো এস। হাউ মেনি টেক্কা? 4। তাহলে এ যদি আমি বলি তাহলে এই টেক্কার ক্ষেত্রে 4টা কার্ড থাকতেছে। রেড টেক্কা, ব্ল্যাক টেক্কা, এন্ড আদার রেড দুটো আছে আবার ডিফারেন্ট, রাইট? 4টা। তাহলে হোয়াট ইজ দ্য চান্স অফ গেটিং এস or getting a? 4, right, divided by 52. That's the answer. এটা মানে হলো যদি এটাকে ভাগ দাও তাহলে 1/13। এই 1/13, can you interpret this? 1/13 যেটা আমরা পেলাম, এটাকে কেউ ইন্টারপ্রেট করতে পারবে? ইন্টারপ্রিটেশন স্যার বলো তো একটু ভাই। যে 4 টাইপসের আমরা হচ্ছে কার্ড পাচ্ছি, সেই ফুল একটা সেটা আমি জানি। আমি 1/13টা ইন্টারপ্রিটেশন মানে এই নাম্বারটাকে ব্যাখ্যা করো। ব্যাখ্যা মানে এটা না, এটা কিভাবে পেয়েছি সেটা না। কোন একটা চান্স 1/13 বোঝাতে আমরা কি বুঝি? স্যার এটা মানে হচ্ছে স্যার এটা স্যার এটা হচ্ছে পাওয়ার সমান হচ্ছে স্যার 13/1 মানেটা কি বাস্তবে? একদম স্যার এটাও বাস্তবে তো বলতে মিলাই হয় যে বলবো। প্রতি 13 কার্ডসে একটা করে আছে। এক্সেলেন্ট, কি আছে? এস বা ঠিক। একটা করে মানে প্রতি 13টার মধ্যে স্যার আমরা এইট একটা আছে। পাবো স্যার। হ্যাঁ, এই যে এইটা হলো বাস্তব কথা। কি যে প্রতি এই যে 13টার মধ্যে একটা পাবো। 52টা কার্ডে থেকে তুমি যদি 13টা কার্ড চুজ করো তার মধ্যে একটা টেক্কা থাকার কথা। বোঝা গেছে কি বলছি? জি স্যার। হ্যাঁ, এখন তুমি এই 13টা যে কার্ড চুজ করবা, কি তোমার মতো করে করবা? কিভাবে কার্ড চুজ করতে হবে? র‍্যান্ডম স্যার। র্যান্ডম বলে স্যার। Random। এই যে যেই ব্যাপারটা বুঝতেছো র্যান্ডম, এইটাই হলো র্যান্ডম। মানে কি কোনো দিক থেকে কোনো ধরনের বায়াসনেস নাই, পক্ষপাত নাই কার্ড 13টা চুজ করার ক্ষেত্রে। যখন এটা এনশিওর করা হয় তখনই 100% র্যান্ডম নেস মেনটেন করা হয়। তাহলে র্যান্ডম বোঝো? র্যান্ডম মানে ফ্রি, একদম 100% ফ্রিলি যেটা হওয়া উচিত সেটা আসবে, এরকম একটা কনটেক্সট তৈরি করে রাখা। ক্লিয়ার? মানে একেবারে তুমি 52টা কার্ড একদম মনে করে একটা ব্যাগের মধ্যে সফল টফল করে তারপরে চোখ বন্ধ করে একটা কার্ড তুলতেছো, একটা এভাবে 13টা যদি তোলো তাহলে কি পাবা? অ্যাটলিস্ট থিওরিটিক্যালি একটা আসবে হেড। এটা হলো ইন্টারপ্রিটেশন। আমাকে এখন বলো তো বাস্তবে কি সেটা হতে পারে? তো বাস্তবে আমি যেটা বললাম যে একেবারে এভাবে একদম র্যান্ডমনেস অ্যাপ্লাই করে 13টাই তুলেছ, 13টা তুলে দেখো দুটো স্পেস,
এটা তো হতে পারে, 4টাও তো হতে পারে, পারে না? রাইট। যারা যারা কার্ড খেলো, কার্ড খেলাটা আমাদের দেশে একটু, ওই যে এটা বলেছি, আমাদের দেশে অনেক সময় এটা আমরা এনকারেজ করি না, গার্জিয়ানরা। তো স্ট্যাটিস্টিক্স পড়তে হলে আমাদের কার্ডের এই ডেফিনিশন আসতে হবে। কার্ড খেলায় কিন্তু সৃজনশীলতা বাড়ে, বাট ইফ ইউ, আই মিন, তুমি যদি সেটাকে সেভাবে ব্যবহার করো, ক্যালকুলেশনস, এনি ক্যালকুলেশন যদি এক্সারসাইজ করো, that should help you to increase your logics, your analytic ability, right? And আমি ওই বাইরে পড়াতে গিয়েছিলাম, পার্টিকুলারলি মিডল ইস্ট কান্ট্রি একটা দেশে কয়েক সেমিস্টার, কয়েক বছর আগে। তো সেখানে এই যখন স্ট্যাটিস্টিক্স পড়াতাম, প্রবাবিলিটি পড়াতাম। তো এখানে প্রবাবিলিটি পড়াতে গিয়ে ওখানকার যে কোঅর্ডিনেটর, মানে যে কোর্স কোঅর্ডিনেটর যারা বলি, সে আমাকে বলেছে যে don't give any example related to playing card, this and that. Right? So it's something like that. Card example is very sensitive. যে I mean এটা হালাল না হারাম, ব্যাপারটা এরকম যে তুমি কার্ডের সাথে গ্যাম্বলিং is prohibited in Islam, right? So in that way, I have been advised not to explain any example related to playing card, right? তো খেয়াল করো, তো আমি বলছি যে মানে নলেজ ইজ পাওয়ার, রাইট? বলতে তো অসুবিধা নেই, ইট ডাজন্ট মিন দ্যাট তুমি ইউ আর গোয়িং টু বি ইনভলভ উইথ গ্যাম্বলিং। ওকে, হাউএভার, তাহলে মেইন ইন্টারপ্রিটেশনটা কিন্তু আমাদের জানতে হবে, কোন একটা প্রবাবিলিটি কি বোঝায়। ক্লিয়ার? সবসময় প্রবাবিলিটিকে ওই 100% নিয়ে যাওয়া। যেমন এই যে 1/13, এটা মানে কি? এটা কিন্তু তুমি যদি 100টা কার্ড উঠাতা, তাহলে কতগুলো হেড পাইতা, আই মিন এস পাইতা? এটা সিম্পলি বের করা যায়। কিন্তু তোমার প্রশ্নটা যদি আমি এভাবে বলি যে 52টা কার্ডের মধ্যে একটা কার্ড এস হবে, তার চান্স কত, তাহলে কত পেলাম? 1/13। এখন আমি যদি বলি যদি কেউ 100টা কার্ড তোলে, তার মধ্যে এস কত হবে? যদি 100টা কার্ড থাকে, তার মধ্যে কতগুলো এস পাবে? উত্তর দাও। এই আমার কথা শুনতে পাচ্ছ? স্যার একটু ক্লিয়ার করে স্যার, ভালো হচ্ছে স্যার কোয়েশ্চেনটা। 100টা কার্ড যদি থাকতো, 52টার পরিবর্তে 100টা কার্ড কোন একটা ডেকে, তার মানে 52 সাথে মনে করো আরো 52 যোগ, ফর এক্সাম্পল 100টা না বলে আমি যদি 104 কার্ড বলি, অর্থাৎ দুটো ডেক কার্ড, তাহলে 104 কার্ডের মধ্যে কয়টা এস পাইতাম আমি? স্যার 8টা। তখন স্যার 8টা হতো। সেটা কিভাবে? এই যে 1/13 টাইমস 100, রাইট? তাই না? 1/13 ওই 104 কে আমি মাল্টিপ্লাই যদি করতাম, তাহলে যেটা আসতো সেটা হলো এস কার্ড। ক্যালকুলেট করা, আমরা যখন প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি, ওই প্রবাবিলিটিকে আবার ইউজও করছি সংখ্যা বের করার জন্য। ব্যাপারটা একটু মিউট করে রাখো। ওকে, সো আমি যেটা কি বললাম, আমি ব্যাপারটা এরকম, মনে করো তোমাদের ক্লাসে হাইয়েস্ট গেট পাওয়ার চান্স হলো 10%, মানে কি 1/10, হ্যাঁ, হাইয়েস্ট গেট, এটাই তো চান্স। একটু আগে আমি যেমন চান্স বের করলাম, এস পাওয়ার চান্স। এখন প্রশ্নটা যদি উল্টো করি, তাহলে তোমাদের ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকে, তাহলে কয়জন হেড পাবে? তাড়াতাড়ি বলো। স্যার 1/4। এই কয়জন হাইয়েস্ট গেট পাবে? 4 স্যার। 4 কিভাবে বের করেছো? স্যার 1/10 into 40। তো একটু আগে তো সেম প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে 1/13 হলো এস পাওয়ার চান্স,
তাহলে 100টা কার্ড যদি তুমি ডিল করো তাহলে কয়টা হেড পাবা? 1/13 কে 100। ওকে, সো এইভাবে চিন্তা করবে, কিন্তু প্রবাবিলিটি ইজ রিয়েলি ইন্টারেস্টিং। জাস্ট একটু এদিক ওদিক ইয়ে করতে হয়। আই মিন মানে প্র্যাকটিস না করলে তো আর কোনো কিছু আসলে আয়ত্তে আসে না। এটা মাইকেল জ্যাকসন থেকে শুরু করে সবারই, রাইট? এটা Yes, বাস্তবতা, sir. এটা বুঝতে হবে। So there is no genius যে without practice কোনো কিছু একেবারে 100% efficiently করতে পেরেছে। Nobody can do this except যদি creator is giving extra power or not. রিমেম্বার, তোমরা তো ইয়ে দেখো বিভিন্ন ধরনের কি বলে প্রোগ্রাম হয়, এখন তো অনলাইনে আছে, তো সেখানে যখন এগুলো পারফরমেন্স গুলো শো করে, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, ইম্পসিবল পারফরমেন্স, বাট দ্যাট ইজ নট, আই মিন, ন্যাচুরাল। তাকে অনেক প্র্যাকটিস করে তারপরে এটা নিয়ে আসতে পেরেছে। প্র্যাকটিস করলে সবাই কিন্তু অনেক কিছু করতে পারে, তো সেটা মাথায় রাখতে হবে সবসময়। আমরা যেটাকে বলি অধ্যবসায়, রাইট? তো অধ্যবসায় পড়াশোনা করলে ভালো স্টুডেন্ট হবা নিশ্চিত। কোনো একটা কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য অধ্যবসায় করো, তাহলে ওই কোয়ালিটি আপহোল্ড করতে পারবা ইজিলি। একজন লিডার হতে চাও, সমাজকর্মী হতে চাও, এটা প্র্যাকটিস করো, তাহলে ভালো সমাজকর্মী হতে পারবা। সবকিছু সম্ভব মানুষের দ্বারা। কেউ একটু এগিয়ে থাকে, কেউ পিছিয়ে থাকে, পার্থক্যটা ওই জায়গায়। ওকে, সো সেট ইউর গোল, কি হতে চাও, অ্যান্ড নাও অ্যাকর্ডিংলি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে ওই গোল সেট করতে হলে আমার কি কি কোয়ালিটি ডেভেলপ করার জন্য সেগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কমপ্লিট অর পারফেক্ট অ্যাচিভ হবে। Okay, so I finished here today.